রাইট। ফুটবল খেলাটা আসলে 90 মিনিটের, এটা তো আমরা সবাই জানি, রাইট? তো এই 90 মিনিট খেলায় যে কোনো ফুটবলার সাধারণত বলের সাথে কন্ট্যাক্টে আসে, অর্থাৎ তার পা এবং একটা ফুটবল কন্ট্যাক্ট হয় মোটামুটি 90 সেকেন্ডের মতো। অর্থাৎ পুরো 90 মিনিটে মাত্র 90 সেকেন্ড একটা ফুটবলার একটা বলের সংস্পর্শে আসে, তার মাত্র 1.5 মিনিট, 90 সেকেন্ড। তো এই 1.5 মিনিট বাদ দিলে বাকি যে 88 মিনিট 30 সেকেন্ড, বা যদি আমরা স্টপেজ টাইম সহই ধরি 90 মিনিট, একজন ফুটবলার কিন্তু বলের কন্ট্যাক্টে আসেন না। তো বলের কন্ট্যাক্টে না আসলেও বাকিটা সময় তিনি কি করেন পুরো মাঠ জুড়ে, এটাই কিন্তু ডিটারমাইন করে দেয় বেসিক্যালি যে আপনি এবং আপনার দল খুব স্বাভাবিকভাবেই খেলোয়াড় হিসেবে এবং দল হিসেবে কেমন, এবং এই বাকি সময় আপনি যা করছেন সেটাই নির্ধারণ করে দিচ্ছে আপনার দলের ফলাফল, আপনার দলের রেজাল্ট। অর্থাৎ যারা সাধারণত মনে করে যে একটা বড় সময় বলের দখলে রাখা, বল বড় মানে 50% 60% পজিশন রেখে খেলা, সেটাই হয়তো খেলাটাকে ডমিনেট করে খেলা, হয়তো আক্ষরিক অর্থে বা কাগজে কলমে তাই মনে হয়, কিন্তু আসলে বল দখলে রেখেই যে সবসময় খেলা বের করে নিয়ে আসা যায়, ফুটবলে আমরা এরকমটা প্রায় দেখেছি যে হয়তো অনেক বলের ডমিনেশন আছে, তবে খেলা বের করে নিয়ে আসতে পারেনি। ঠিক তেমনটাই ঘটেছে আজকেও। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে, হট ফেভারিট পিএসজি বনাম দি আন্ডারডগস চেলসি, এই দুই ম্যাচের কাছে। এবং এই ম্যাচের শেষে খেলার ফলাফল চেলসি 3 পিএসজি 0। ম্যাচের শুরুতে হয়তো অনেকেই এই প্রেডিকশন দেয়নি বা চিন্তাও করেনি, আমিও হয়তো খুব একটা সেভাবে ভাবিনি। তবে এই ম্যাচের প্রিভিউতে আমি একটা কথা বলেছিলাম যে চেলসি কিন্তু এখন পর্যন্ত যত মেজর কাপ ফাইনাল খেলেছে সেই কাপ ফাইনালগুলোতে কিন্তু তারা আন্ডারডগ হিসেবেই এসেছিল, এবং তাদের প্রতিপক্ষ তৎকালীন সময়ের সেরা দল ছিল, বিশ্ব সেরা দলগুলো অথবা ওয়ান অফ দ্য বেস্ট দল ছিল। সেখানে সেই চেলসি কিন্তু সেই দলগুলোকে ফেস করে তারা জয়লাভ করেছে। 2012 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সেই সময় বায়ার্ন মিউনিখ ওয়ান অফ দ্য বেস্ট টিমস ছিল ইন দি ইউরোপ, ওয়ার হট ফেভারিটস টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, তাদেরকে হারিয়েছে। 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলার পিক ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি। তো তাদেরকেও হারাই দিল চেলসি 1-0 বলে, এবং ক্লিন শিট। এই যে একটা হচ্ছে যে মাইন্ডসেটটা যে আন্ডারডগ থেকেও রাইজিং টু দি অকেশন, রাইজিং অন টু দি বিগেস্ট অকেশন, এই ব্যাপারটা তো রয়েছেই। প্লাস যে জিনিসটা বলছিলাম যে চেলসির এই বড় ম্যাচগুলোতে, স্পেশালি ওয়েন দে আর প্লেয়িং অ্যাগেনস্ট আ স্ট্রঙ্গার সাইড হু হ্যাজ আ বেটার অ্যাটাকিং মাইন্ডসেট, তাদের এগেনস্টে চেলসির মাইন্ডসেটটা ইটস আ সলিড ডিফেন্ডিং স্ট্রাকচার অ্যান্ড ট্যাকটিক, সো দ্যাট এমন একটা শেপ করে তারা খেলে, দে গিভ নো স্পেস টু এনি অপোনেন্ট রিগার্ডলেস হাউ গুড দে আর অন দি অ্যাটাক, হাউ ফ্রি ফ্লোয়িং ফুটবল দে প্লে। চেলসি তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার অ্যান্ড শেপটা এমন করে রাখে, দে ডোন্ট গেট এনি স্পেস অ্যাট অল। আজকে চেলসির যে 3-0 গোলের যে ভিক্টরি, এইটাকে আমরা ফিজিক্যালি বলি, মেন্টালি বলি, কিংবা ওভারঅল ফুটবল ট্যাকটিক্যাল দিক থেকেও, সব দিক থেকেই চেলসি কিন্তু এগিয়েছিল, বেশ এগিয়েছিল। রিয়াল মাদ্রিদ যেটা করতে পারেনি, চেলসি সেটাই করে দেখিয়েছে। কেন সেটা আসছি। প্রথমে যদি বলি ফিজিক্যালি, চেলসির প্লেয়ারদের একটা ফিজিক্যাল অ্যাডভান্টেজ অবশ্যই ছিল, হেড টু হেডেও। চেলসি ইংলিশ টিম বলেই যে শুধু না, ইন টার্মস অফ হাউ দে প্লে দে আর কোয়াইট আ ফিজিক্যাল সাইড, যেটা পিএসজি কুড নট ওভারডান অ্যাগেন্স্ট চেলসি আজকে। তো সে কারণে দেখা গেছে যে যখন ট্যাকেলগুলো
করতেছে বা হাফ চান্সেস যখন ক্রিয়েট হচ্ছে, চেলসি অলওয়েজ হ্যাড দ্য বেটার অপরচুনিটিস অর বেটার চান্সেস এই সিচুয়েশনগুলোতে। এরপরে যদি আসি যে মেন্টাল যে বিষয়টা, যে না জাস্ট বিকজ উই আর আন্ডারডগস এই জন্য না, আমাদের এটা করতেই হবে। সবাই যতই বলুক পিএসজি ইজ লাইক দ্য হট ফেভারিটস, পিএসজি আর দ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স, পিএসজি রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে সেমিফাইনালে হারিয়ে আসছে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা তাদের সাথে ফাইট করব না। আমরা উই গোনা গো টো টু টো এগেনস্ট দেম, আই টু আই অ্যান্ড টো টু টো এগেনস্ট দেম, অ্যান্ড চেলসি সেটা করেছে। এবং এখন যদি ট্যাকটিক্যাল বিষয়গুলোতে আসি, রাইট, আমরা প্রি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে পিএসজি অনেক প্রেস করবে, সো প্রেস রেসিস্ট্যান্ট হয়েই চেলসিকে খেলতে হবে। সো ট্যাকটিক্যালি যে বিষয়টা হয়েছে যে পিএসজি যখন প্রেস করেছে, অবভিয়াসলি চেলসি ডিড নট কিপ দ্য বল ইন দেয়ার ওন হাফ, বিকজ সেখানে যখন প্রেস করতে নিবে, অবভিয়াসলি পিএসজি যখন প্রেস করবে চেলসি বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গোলকিক থেকেই উই স দেম ক্লিয়ারিং আউট দ্য বল। এখানে গোলকিকের কথা যেহেতু আসছেই, চেলসির গোলকিপার রবার্ট সানচেজের কথা বলতেই হয়। তার ডিস্ট্রিবিউশন এবং সেভ বোথ কেপ্ট চেলসি ইন দ্য গেম। বাট প্রথমত যেটা হচ্ছে যে চেলসি যখন পেছন থেকে ক্লিয়ার আউট করছে, তখন বলটা যখন পিএসজির ডিফেন্সিভ হাফে আসছে, তখন কিন্তু চেলসির ফ্রন্ট লাইন প্রেস করছে সমান তালে। যখন পিএসজি স্টার্টেড টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক অর স্টার্টেড টু বিল্ড পজেশন, তখন থেকেই কিন্তু চেলসি শুধু নট নেসেসারিলি ফ্রন্ট 3 বাট ফ্রন্ট 4, সেখানে আমাকে কোল পালমারের কথা বলতে হবে, জাও পেদ্রোর কথা বলতে হবে, পেদ্রো নেতো এবং এনজো ফার্নান্দেজ, সবাই কিন্তু সমান তালে পিএসজির ডিফেন্স লাইন বলেন কিংবা পিএসজির মিডফিল্ড লাইন সম্পূর্ণ প্রেসিং করে কিন্তু তাদের যে পাসিং চ্যানেলগুলো ক্লোজ করেছে, যেটা করতে পারেনি রিয়াল মাদ্রিদ চেলসির ব্যাক লাইনকে তো প্রেস করতে পারেইনি, মিডফিল্ড লাইনকেও সেক্ষেত্রে খুব একটা প্রেস করতে পারেনি। সেক্ষেত্রে খুব আরাম করেই পিএসজি নিজেদের পাসিংটা মেনটেন করে, পিএসজির ফার্স্ট হাফে রিয়ালের এগেনস্টে প্রায় 75% পজিশন ছিল, প্রায় 80%-এর কাছাকাছি ছিল। সেক্ষেত্রে পিএসজি এই ম্যাচে যদিও পজিশন ডমিনেট করেছে, কিন্তু চেলসির প্রেসিংয়ের সামনে তারা সেই কমফোর্টেবল ফুটবলটা খেলতে পারেনি। একটা টিম কখন সুপার ডুপার ফর্মে চলে যায়, যখন তারা সবাই টিমের প্রত্যেকটা প্লেয়ার একটা ফ্লো স্টেটে চলে আসে। ফ্লো স্টেট বলতে আমি বুঝাচ্ছি দে নো হোয়াট দে আর ডুইং, দে ডোন্ট হ্যাভ টু থিঙ্ক, তাদের চিন্তা করে কাজটা করতে হয় না, তারা জানে যে তারা কি করছে, তারা জাস্ট একটা রিদমে চলতে থাকে, একটা ফ্লোতে চলতে থাকে। এবং পিএসজি দীর্ঘ সময় ধরেই এরকম একটা ফর্মে ছিল, সেই আজকে চেলসি ব্রেক করেছে। তারা নুনো ম্যান্ডেসকে প্রেশার দিচ্ছিল, প্রেস করছিল, যখন চেলসি লম্বা করে বল বাড়াচ্ছিল, তারা দুই পাশের উইংকে নুনো ম্যান্ডেস এবং আশরাফ হাকিমি তাদেরকে প্রেশার দিয়ে, একই সাথে হচ্ছে ফ্যাবিয়ান রুইজ কিংবা বেরালদো, যারা এবং শাও নেভেসকে, যারা পিএসজির অ্যাটাকে বিল্ড আপের মেইন পিভট বা মেইন কি বলবো হার্টবিট, তাদেরকেই বারবার প্রেস করে, যেখানে পিএসজির প্রেস করার কথা সেখানে চেলসি তাদের সেই ইন্ডিভিজুয়াল প্লে বলারদেরকে প্রেস করে সেখান থেকে তাদেরকে মিস্টেক কমিট করাচ্ছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে পিএসজি সেই ফ্লো স্টেটটা আসছিল না পুরো ম্যাচে। এবং যদিও তারা পজিশনে ডমিনেট করছিল, চেলসির 3টা গোলই কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে। সেক্ষেত্রে কোল পালমার যে দুটো গোল প্রায় একই রকম গোল বলাই যায়, এবং প্রায় সিমিলার, একদম কার্বন কপি অফ দ্য ফার্স্ট গোল। কুইক ট্রানজিশন থেকে পিএসজির ডিফেন্স লাইন প্রপারলি স্ট্রাকচার হওয়ার আগেই এবং অলমোস্ট কাছাকাছি একই পজিশন থেকে দুটো চমৎকার গোল, এবং শুধু গোল না, চমৎকার ফিনিশ। এবং কোল পালমার যে সিগনেচার সেলিব্রেশন, খুব স্বাভাবিক, দ্য কম্পোজার হি হ্যাড আন্ডার প্রেশার ওয়াজ ট্রেমেন্ডাস। এবং কোল পালমারের কাছ থেকে এরকম গোল এবং এরকম ফর্ম এবং এরকম গোল আশা করা যায়। এবং শুধু সে দুটো গোল করেছে তা না, সে একটা অ্যাসিস্টও করেছে অলমোস্ট সিমিলার একটা সিচুয়েশন থেকে, সেখানে জাও পেদ্রোকে সে একটা চমৎকার থ্রু বল বাড়িয়ে, এবং সেই গোলটাও কিন্তু এসেছে কাউন্টার অ্যাটাক থেকে। এমন না যে চেলসি বিল্ড আপ করে খেলেছে, পিএসজি বিল্ড আপ করছিল, সেই বিল্ড আপের পিএসজির রাইট সাইড, লেফট সাইড, থ্রু বল, ওভার দ্য টপ সবভাবেই চেষ্টা করছিল পিএসজি, কিন্তু কোনোভাবেই আজকে তাদের ক্লিক করছিল না, তাদের সেই ফ্লোটা বা রিদমটা তারা খুঁজে পাচ্ছিল না। এবং সেটারই অ্যাডভান্টেজ নিয়ে, ঠিক যেমনটা আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম, যে আসলে
পিএসজির এগেনস্টে নিজেদের বল খুব একটা দখল করে লাভ নেই, বরং যদি আমরা কুইক ট্রানজিশন করে, ইন ট্রানজিশন, নো পান ইন্টেন্ডেড, ওয়ান্স এগেন, কুইক ট্রানজিশন করে দ্রুত কাউন্টার অ্যাটাক করে যদি সেই স্পেসগুলোকে ইউটিলাইজ করে, যখন পিএসজি প্রেস করছে তারা উপরে উঠে আসছে এবং উপরে উঠে আসার কারণে সাইডে এবং পেছনে অনেক স্পেস রয়ে যাচ্ছে, সেই স্পেসগুলোকে ইউটিলাইজ করেই কিন্তু তৃতীয় গোলটা কাউন্টার অ্যাটাকে এসে যখন কোল পালমার একটা থ্রু বল ইনসাইড দ্য ডি বক্স এবং চমৎকার ঠান্ডা মাথায় কোল্ড ব্লাডেড ফিনিশ ডোনারুমার উপর দিয়ে চিপ করে জাও পেদ্রো চেলসির তৃতীয় গোলটা করে। এবং এরপর থেকে আর খুব একটা ফিরে তাকাতেও হয়নি চেলসিকে। প্রথমার্ধেই 3 গোল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে যেটা বলছিলাম যে চেলসির চমৎকার ডিফেন্সিভ স্ট্রাকচার, ডিফেন্সিভ শেপের কথা, প্রেস তো করছেই, আবার যখন নিজেদের হাফে আসছে খুব একটা ওয়াইড স্প্রেডও হচ্ছে না, বিকজ যখনই তাদের স্ট্রাকচারটা ওয়াইড স্প্রেড হয়ে যাবে তখন সেই মাঝখানের স্পেসগুলোকে পিএসজি ইউটিলাইজ করার চেষ্টা করবে। কিন্তু আমরা যখনই দেখছি যে পিএসজি ওয়াইড লাইনে যাচ্ছে কিংবা মাঝখান দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে, চেলসির ডিফেন্সিভ স্ট্রাকচারটা, যদিও তারা ফরমেশন 4-2-3-1, কিন্তু যখন ডিফেন্সে চলে আসে তখন তারা 4-4-2 কিংবা ক্ষেত্র বিশেষে 5-4-1ও হয়েছে যখন প্রয়োজন হয়েছে। কিন্তু তারা যেই ট্রায়াঙ্গেলটা মেক করেছে, ধরে নিলাম 4 জন ডিফেন্স, 3 জন মিডফিল্ডার অথবা 5 জন ডিফেন্ডার, সামনে 4 জন মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তাদের যে পিভটটা, সেখানে রিস জেমস আজকে চমৎকার খেলেছে, ক্যাসেইডোর চমৎকার, শুধু ক্যাসেইডোর না, সমস্ত চেলসি টিমেরই, ক্যাসেইডো, রিস জেমস, এনজো ফার্নান্দেস, তাদের যে ফিজিক্যাল প্রেজেন্স, তারা পিএসজি ড্রিবলটাকেও ইন করতে দেয়নি। তাছাড়া ড্রিবল তো ইন করতে দেয়নি, পাশাপাশি যখন তারা পাসিং চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তারা এতটাই টাইট স্পেস বা এতটাই কী বলবো ন্যারো একটা শেপ রেখেছিল ডিফেন্সিভ স্ট্রাকচারে যে পিএসজি কোনোভাবেই সেটাকে পেনেট্রেট করতে পারছিল না, সেটা উইং দিয়েই হোক কিংবা মিডল অফ দ্য পার্ক দিয়েই হোক। এবং এই জন্য তাদের ফ্রাস্ট্রেশন, যখন আপনি আপনার স্বাভাবিক নিয়মে থাকতে পারবেন না, স্বাভাবিক ফ্লো স্টেটে থাকতে পারবেন না, তখন আপনার ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবেই। এবং ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হওয়ার কারণে হয়তো আমরা দেখছি দ্বিতীয়ার্ধের একটা সার্টেন সময়ের পরে গিয়ে তাদের কোনো পাসগুলো ঠিকমতো কানেক্ট হচ্ছিল না, যাদেরকে আমরা চমৎকার ক্রস করতে দেখি বা নিখুঁত পাস করতে দেখি, তারাও ভুল করে বসছিলেন, একের পর এক বল হারিয়ে ফেলছিলেন, হারিয়ে ফেলছিলেন। এমনকি এতটাই স্ট্রেসড আউট হয়ে গিয়েছিল তারা যে ম্যাচের পরে যখন একটা গন্ডগোল হয়, সেখানে আমরা লুইস এনরিকেও দেখেছি যে প্লেয়ারদের সাথে গিয়ে ধাক্কাধাক্কি করতে। একজন কোচও যখন সেখানে যাচ্ছেন তখন বোঝা যায় আসলে দিনটা পিএসজির ছিল না। তারা শুধু মাঠের খেলাতেই নয়, তাদের স্বাভাবিক ফ্লো স্টেটটা এতটাই ডিসরাপ্ট হয়েছে, তারা মানসিকভাবেও বেশ চাপে পড়েছে বলাই যায়, যখন তারা তাদের স্বাভাবিক কাজটা করতে পারছিল না। এবং এদিক থেকে অবশ্যই শুধু, যদিও কোল পালমারের 2টি গোল এবং 1টি অ্যাসিস্টের জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই 3টা গোলেই তার অবদান রয়েছে, তো কাগজে কলমে আক্ষরিকভাবে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়াটাই স্বাভাবিক। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রিস জেমস তো অবশ্যই, রিস জেমসকে যদি আপনি 10-এ 9 দেন বা 9.5 দেন, আমি চেলসির আরেকজন প্লেয়ারকে 10-এ 9 বা 9.5 অর্থাৎ একই লেভেলে রাখবো, সেটা হচ্ছে চেলসির গোলকিপার রবার্তো সানচেজ। ফ্যান্টাস্টিক। আমার আসলে এটা আমি ব্যক্তিগতভাবে, আমি নিজের গোলকিপার সেজন্যই না, তার ওভারঅল পারফরমেন্স এবং আজকের খেলাটাই তার কন্ট্রিবিউশন। প্রথমত অ্যাজ আ গোলকিপার তার শর্ট স্টপিং, এতগুলো ক্রুশাল মোমেন্টে আমরা ধরেই নিয়েছিলাম হয়তো এটা দেমবেলের গোল, দেমবেলের একের পর একটা ডিজায়ার 2-এর একটা লং রেঞ্জার, লং রেঞ্জার হোক, ক্লোজ কলে 1v1 হোক কিংবা রিয়াকশন সেভে হোক, চমৎকার সেভ করে কিন্তু চেলসিকে বাঁচিয়ে রেখেছেন। এবং শুধু তাই নয়, তার ডিস্ট্রিবিউশন ওয়াজ ওভার দ্য টপ। যেটা বলছিলাম যে যখন আপনি প্রেস করলে কি হবে, আপনি পেছনে স্পেস রেখে দিবেন, এবং সেই স্পেসটাতেই কিন্তু বারবার করে বল পাঠিয়েছিল, গোলকিক থেকে হোক কিংবা সাইড ভলি হয়েই হোক না কেন, সেখানে কিন্তু সেই চ্যানেলগুলোতে কিন্তু বারবার বল পাঠিয়েছে এই রবার্তো সানচেজ, এবং খুব অ্যাকিউরেসির সাথে পাঠিয়েছে। এবং যখনই চেলসি লং বলগুলো খেলছে, লং বলে যে আপনি লং পাস যে আপনি প্রত্যেকটা পাসে আপনি রিসিভ করতে পারবেন তা না, তবে আপনি রিসিভ করতে পারবেন না এই আশায় আপনি বল ছেড়েও দিচ্ছেন না। তখনই যখন দেখা যাচ্ছে যে লং বল খেলছে হয়তো রাইট ফ্ল্যাঙ্কে অথবা লেফট ফ্ল্যাঙ্কে, তখনই চেলসির ফরওয়ার্ডরা নুনো মেন্দেসকে কিংবা আশরাফ হাকিমিকে কিংবা নেভেজ রুইসকে যে প্রেস করছে, যাতে
ওই মুহূর্তে বল না পেলেও 50-50 চান্স ক্রিয়েট হয় এবং সেই চান্স ক্রিয়েট থেকেই গোলের সুযোগ কিংবা কুইক ট্রানজিশনের সুযোগ ক্রিয়েট হয়। সুতরাং যতটা আমি কোল পালমারকে ক্রেডিট দিব, ততটা আমি রবার্তো সানচেজকে অবশ্যই দিব, কারণ আজকের এই ভিক্টোরিতে পুরো দলেরই অবশ্যই অবদান রয়েছে এবং রবার্তো সানচেজেরও অনেক বড় অবদান রয়েছে তাদের এই ঐতিহাসিক 3-0 ভিক্টোরির জন্য। এই ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপের বেশ কিছু ম্যাচ আমরা ইন ট্রানজিশনে কভার করার চেষ্টা করেছি এবং সামনে নতুন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সিজন আসছে। এটা একটা প্রি সিজনে সাধারণত এত বড় টুর্নামেন্ট হয় না, ক্লাব পর্যায়ে হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়, কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো, আবার 4 বছর পরে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে। তো চমৎকার একটা টুর্নামেন্ট ছিল, অনেক কন্ট্রোভার্সিস ছিল, অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আবার আমরা অনেক ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়দেরকে ইনজুরিতে যেতে দেখেছি, সে কারণে হয়তো তাদেরকে আমরা অনেক দিন দেখতে পাবো না। বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা একটা বড় এক্সাম্পল, আরও কয়েকজন আছেন। তো চমৎকার একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, অনেক সুন্দর আমরা ফুটবল দেখেছি। তবে সামনে যে ইউরোপিয়ান ফুটবল আসছে, প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া আ, বুন্দেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ অ্যাজ ওয়েল টু সাম এক্সটেন্ট, এই সমস্ত ইউরোপিয়ান ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট নিয়ে আমি আশফাকুল মুশফিক আপনাদের সাথে আবার দেখা হবে স্টার প্লেতে এবং স্টার নিউজে। ততদিন পর্যন্ত স্টার প্লে এবং স্টার নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। অ্যান্ড আনটিল দেন, দিস ইজ আশফাকুল মুশফিক সাইনিং অফ।